গ্লোবাল ফিন্যান্সিয়াল সিস্টেমে একটা বিরাট ওলটপালট হতে চলেছে। মানে আমেরিকান ডলারের যে রাজত্ব আমরা দশকের পর দশক ধরে দেখে আসছি, সেটা কিন্তু এখন বড় সড় চ্যালেঞ্জের মুখে। তো ডলারের সেই সিংহাসন কি সত্যিই টলে যাচ্ছে? চলুন আজ আমরা এই ব্যাপারটারই গভীরে যাব, দেখব এর পেছনের কারণটা কি আর পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করছে। ভাবা যায় এই কথাটা কিন্তু কোনো বিরোধী পক্ষ বা সমালোচক বলছে না, বলছেন খোদ আমেরিকারই একজন টপ লেভেলের কর্মকর্তা। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, একটা বিরাট স্বীকারোক্তি। এর থেকেই বোঝা যায় পরিস্থিতিটা ঠিক কতটা সিরিয়াস। মানে আমেরিকা নিজেই মেনে নিচ্ছে যে ডলারের সেই একছত্র ক্ষমতার দিন হয়তো ফুরিয়ে আসছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, হঠাৎ করে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল কারেন্সির বিরুদ্ধে এত দেশ একজোট হচ্ছে কেন? কি এমন হলো যে সবাই ডলারকে এড়িয়ে চলার জন্য মরিয়া হয়ে উঠেছে? চলুন এই রহস্যটারই সমাধান করা যাক। আচ্ছা, এই বিদ্রোহের কারণটা বোঝার আগে আমাদের একটু পেছনে যেতে হবে। মানে আগে তো এটা বুঝতে হবে যে ডলার কেন আর কিভাবে এতটা শক্তিশালী হলেও এর ক্ষমতার আসল সোর্সটা কি। যদি আমরা গ্লোবাল ট্রেডের দিকে তাকাই তাহলে দেখবেন প্রায় ৯০% লেনদেনই হয় আমেরিকান ডলারে। মানে ১০টা আন্তর্জাতিক লেনদেন হলে তার মধ্যে ৯টাই হচ্ছে ডলারে। ভাবুন একবার, অপরিশোধিত তেল কেনা থেকে শুরু করে লেটেস্ট গ্যাজেট সবকিছুর দাম ডলারে মেটাতে হয়। আর এটাই ডলারকে বানিয়েছে, কি বলবো, বিশ্ব অর্থনীতির একটা আনঅফিশিয়াল কিং। ডলারের এই অসাম সাকসেসের পেছনে আসল জাদুটা হলো এর লিকুইডিটি বা তারল্য। ব্যাপারটা খুব সহজ। ধরুন কোনো দেশের কাছে প্রচুর ডলার জমেছে, তারা কি করবে? খুব সহজেই সেই ডলার দিয়ে আমেরিকার ট্রেজারি বন্ড কিনে রাখতে পারে, যেটা কিনা বিশ্বের সবচেয়ে সেফ ইনভেস্টমেন্টগুলোর একটা। আবার যখনই টাকার দরকার পড়ল, সাথে সাথে সেই বন্ড বেচে আবার ক্যাশ ডলারে কনভার্ট করে নিতে পারল। এই যে সহজ আর নিরাপদ লেনদেনের সুবিধা, এটাই অন্য কোনো কারেন্সিতে পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু জানেন তো, অতিরিক্ত ক্ষমতা অনেক সময় বিপদের কারণ হয়। ডলারের এই অসাধারণ পাওয়ারটাই একটা সময় ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। আর এই ভয় থেকেই বিশ্বজুড়ে শুরু হলো বিদ্রোহ। চলুন দেখি কিভাবে আমেরিকার এই ব্রহ্মাস্ত্রটাই বুমের্যাং হয়ে গেল। দেখুন, আমেরিকার নিষেধাজ্ঞা বা স্যাংশনস ঠিক কিভাবে কাজ করে। যখন আমেরিকা কোনো দেশের ওপর রেগে যায় আর নিষেধাজ্ঞা জারি করে, তখন তারা দুটো কাজ করে। এক, ওই দেশের জন্য ডলারের লেনদেন বন্ধ করে দেয়। আর দুই, যেটা আরও ভয়ঙ্কর, তাদের সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বের করে দেয়। এখন এই সুইফটটা কি? এটা হলো একটা গ্লোবাল নেটওয়ার্ক, যার মাধ্যমে এক দেশের ব্যাংক অন্য দেশের ব্যাংকের সাথে কথা বলে, মানে টাকা পাঠায়। তো সুইফট থেকে বাদ পড়ে যাওয়া মানে হলো আপনি বিশ্ব অর্থনীতি থেকে পুরোপুরি একঘরে হয়ে গেলেন। এটাই আমেরিকার সবচেয়ে বড় ফিন্যান্সিয়াল ওয়েপন। কিন্তু এর ফলে কি হলো? স্যাংশন বা নিষেধাজ্ঞা তো বাণিজ্যকে পুরোপুরি থামাতে পারে না, বরং এটা দেশগুলোকে নতুন কিছু ভাবতে বাধ্য করে, যেমনটা রাশিয়ার ক্ষেত্রে হয়েছে। নিষেধাজ্ঞার পর তারা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকেনি, বরং তারা ডলারকে বাইপাস করে কিভাবে ট্রেড চালিয়ে যাওয়া যায় তার নতুন নতুন রাস্তা বের করতে শুরু করল। আর রাশিয়ার এই অবস্থা দেখে বিশ্বের অন্যান্য বড় দেশগুলো, মানে চীন, ভারত, ব্রাজিল, এরা সবাই ভাবতে শুরু করল। তাদের মনে একটা ভয় ঢুকে গেল যে আজ যা রাশিয়ার সাথে হচ্ছে, কাল তো আমাদের সাথেও হতে পারে। আর ঠিক এই ভয়টা থেকেই জন্ম নিল একটা নতুন আলোচনা, ডলারকে পাশ কাটিয়ে একটা প্যারালাল বা সমান্তরাল ফিন্যান্সিয়াল সিস্টেম তৈরি করার চেষ্টা। এই যে দেখুন, পরিবর্তনটা ঠিক কিভাবে ঘটছে তার একটা পারফেক্ট এক্সাম্পল। আগে কি হতো? ধরুন ভারত ইউএইর সাথে ব্যবসা করছে। ভারতকে প্রথমে রুপিকে ডলারে কনভার্ট করতে হতো, তারপর সেই ডলারে পেমেন্ট করতে হতো। মানে মাঝখানে একজন থার্ড পার্টি হিসেবে ডলার সবসময় থাকত। কিন্তু এখন নতুন সিস্টেমে কি হচ্ছে? ভারত আর ইউএই সরাসরি নিজেদের কারেন্সিতে, মানে রুপি আর দিরহামের লেনদেন করছে। ডলারকে পুরো সিস্টেম থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু শুধু ভারত বা ইউএর গল্প নয়, এটা এখন একটা গ্লোবাল মুভমেন্ট হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরুন, ব্রাজিল আর চীন নিজেদের কারেন্সিতে ট্রেড করার চুক্তি করেছে। রাশিয়া আর ভারত রুপি রুবল মেকানিজম তৈরি করেছে। ভারতের ইউপিআই তো এখন সুইফটের একটা অল্টারনেটিভ হিসেবে উঠে আসছে। আর সবচেয়ে বড় খবর হলো ব্রিক্স BRICS দেশগুলো, মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা,
একসাথে মিলে একটা কমন কারেন্সি বা নতুন মুদ্রা তৈরির কথাও ভাবছে। তো এত সব কিছুর পর প্রশ্নটা এসেই যায়, তাহলে কি ডলারের খেলা সত্যিই শেষ? ডলারের সাম্রাজ্য কি ভেঙে পড়তে চলেছে? আচ্ছা, চলুন এবার একটু রিয়ালিটি চেক করা যাক। বাস্তব চিত্রটা ঠিক কি বলছে সেটা একবার দেখে নিই। এই যে এত আন্দোলন, এত চেষ্টা, তারপরেও কিন্তু আসল সত্যিটা হলো গ্লোবাল ট্রেডে ডলারের দখল এখনও প্রায় ৯০%। আর এর সবচেয়ে বড় প্রতিযোগী চীনের ইউয়ান, সে কোথায় দাঁড়িয়ে? মাত্র ৪%। মানে ফারাকটা এখনও আকাশ পাতাল। আসলে ডলারকে তার সিংহাসন থেকে সরানোটা অত সহজ কাজ নয়। এর পেছনে অনেক কারণ আছে। যেমন ব্রিক্স দেশগুলোর কথাই ধরুন, এদের নিজেদের মধ্যেই কিন্তু অনেক সমস্যা আছে, যেমন ভারত আর চীনের সম্পর্ক। এই অবস্থায় একটা কমন কারেন্সি তৈরি করাটা খুবই কঠিন। আর সত্যি বলতে কি, এখনও পর্যন্ত ডলারের মতো এতটা বিশ্বস্ত, এতটা লিকুইড আর কোনো বিকল্প কারেন্সি তৈরিই হয়নি। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? ব্যাপারটা এমন নয় যে ডলার কালকেই ভ্যানিশ হয়ে যাবে, সেটা হচ্ছে না। আসল ঘটনাটা হলো ধীরে ধীরে একটা প্যারালেল বা সমান্তরাল ফিন্যান্সিয়াল সিস্টেম তৈরি হচ্ছে, যেটা আমেরিকার কন্ট্রোলের বাইরে থাকবে। মানে বিশ্ব এখন আর একটা ঝুড়িতে সব ডিম রাখতে চায় না, তারা অপশন তৈরি করছে। তো সবশেষে আমরা একটা খুব ইন্টারেস্টিং মোড়ে এসে দাঁড়িয়েছি। ডলারের যে একছত্র আধিপত্য বা মনাপলি, সেটা কিন্তু শেষ হচ্ছে। আমরা এমন একটা দুনিয়া থেকে বেরিয়ে আসছি যেখানে একজনই ছিল অর্থনৈতিক সুপার পাওয়ার, আর এমন একটা দুনিয়ার দিকে যাচ্ছি যেখানে অনেকগুলো পাওয়ারফুল কারেন্সি থাকবে। আর এই পরিবর্তনটা কিন্তু আগামী দিনের ওয়ার্ল্ড অর্ডারকে যে পুরোপুরি বদলে দেবে, তাতে কোনো সন্দেহ নেই।